বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা 18 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এবং আমার ডানে রয়েছেন জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার জাহাঙ্গীর হোসেন, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায় এবং একটি খুবই ক্রুশিয়াল মোমেন্টে আপনি তৃতীয় মাত্রায়। আমি বলবো যে সামনে যেহেতু ইলেকশন সব ক্যান্ডিডেটদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ সময়। কেমন হচ্ছে নির্বাচন, কেমন দেখছেন একজন প্রার্থী হিসেবে? আপনার কাছ থেকে বুঝতে চাই। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমি যেটা দেখছি একজন প্রার্থী হিসেবে সব দিকে ঠিক আছে, সব ভালোভাবে চলতেছে। আমরা যার অবস্থান থেকে তার কাজ করতেছি, কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে না। তবে নির্বাচনী যে আচরণবিধি, সে আচরণবিধি এই বছরের আচরণবিধির একটু ভিন্ন। যদি আমি এর পূর্ব নির্বাচন করেছি, তো আচরণবিধিটা ভিন্ন এবং সেকেন্ডে সব কিছু চেঞ্জ হচ্ছে। যেমন অ্যাকচুয়ালি আমি এখনও ভোটার লিস্টটা পাইনি। ভোটার লিস্ট গতকালকে একটা পরিপত্র জারি করেছে, আবার আজকে আরেকটা পরিপত্র জারি করেছে, চেঞ্জ হবে। এই যে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম সামনে আসে, ওইটা নিয়ে আবার পরিপত্র দেয় যে না ভোটার লিস্ট ওইটা ফাইনাল না, এটা ফাইনাল। এইভাবে আমরা একটু পিছিয়ে আছি, কিন্তু এমনি অন্যান্য কাজকর্ম ঠিকঠাক মতো চলছে সব। এবং আমরা যার মতো করে আমরা প্রচার প্রচারণা করছি। প্রচারণা কোনো বিঘ্ন করতেছে না। আইনশৃঙ্খলা আমাদের এখানে অবশ্যই এখন অনেক ভালো আছে, চলতেছে। আমাদের ওখানে প্রায় 10 জন প্রার্থী। ব্যক্তিগতভাবে সবার সাথে আমার রিলেশন খুবই ভালো। ইতিমধ্যে আমার সাথে অনেকের সাথে দেখা হয়ে গেছে। যখন আমরা ক্যাম্পিংয়ে যাই, একজন আরেকজনের সাথে দেখা হয়। এখন আমি ক্যাম্পিং থেকে এসেছি তুর আগে, ওখানে আমার 2 প্রার্থীর সাথে দেখা হয়েছে, তো কথা হয়েছে। তো এখন পর্যন্ত যে বলা যায় যে একটা নির্বাচনকে সামনে রেখে আমাদের যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা আছে। আর মানুষ দীর্ঘ 17 বছর যেহেতু নির্বাচন করতে পারেনি, ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেনি, যার কারণে মানুষের প্রতি আগ্রহটা অনেক বেশি। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আগ্রহটার থাকার পিছনে আরও অন্য কারণ আছে। সেটা হলো, ধরেন আমাদের ভোটাধিকারের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই সাধারণ মানুষগুলো, এই সাধারণ ভোটারগুলো তাদের আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা রাজনৈতিক কর্মী, আমরা রাজনীতি করেছি, রাজনীতির কারণে আমরা যে সময় প্রোগ্রাম করেছি, কাজ করেছি, সেটা ঠিক আছে। কিন্তু সাধারণ মানুষ যে সম্পৃক্ত ছিলেন, এখন সেটা আমরা যখন তাদের কাছে প্রচারণায় যাই, আমরা যখন ভোট চাইতে যাই, তখনই তারা এটা আমাদের কাছে বলে দেখা গেলো যে আমি যখন বলি যে হ্যাঁ আমাকে ধানের শেষে ভোট দিয়ান বা বিএনপিকে ভোট দিয়ান, তখন তারা বলে হ্যাঁ আমরা তো ভোটাধিকারের জন্য আমরা যুদ্ধ করেছি, ভোটাধিকার ফেরত আনার জন্য আমরা যুদ্ধ করেছি, অবশ্যই ভোট কেন্দ্রে যাবো এবং ভোট দেব। অনেকের ভিতরে একটা শঙ্কা আছে বা শঙ্কা থাকতে পারে, যেহেতু প্রতিদ্বন্দ্বিতা কম হওয়ার কথা বা হিসাবে, যেহেতু অনেক বড় পার্টি যেহেতু নাই, সেই কারণে মানুষ মনে করতে পারে যে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। তো যার কারণে আমরা ওই ব্যাপারটা যখন কথা বলি, তখন তারা কিন্তু এই কথা বলে যে আমরা গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, আমরা জীবন দিয়েছি, ভোটাধিকারের জন্য আমরা যুদ্ধ করেছি। আর সেই যুদ্ধে যেহেতু আমরা জয়ী হয়েছি আপনাদের নেতৃত্বে, কাজে আমরা ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে যাব এবং ভোট দিব। আর অ্যাকচুয়ালি যে এই পর্যন্ত যতবার নির্বাচন হয়েছে, যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, প্রতিবার কিন্তু মানুষ বিএনপিকে বেছে নিয়েছে, কারণ বিএনপির প্রতি মানুষের সে আস্থা আছে। বিএনপির যেই এলাকায় যেই প্রার্থী থাকে, সেই প্রার্থীর প্রতি মানুষের আস্থা আছে। যার কারণে আমাদের বড় দল হিসাবে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের নিয়ে বসেছিলেন। আমাদের 300 আসন নিয়ে 100 প্রার্থী নিয়ে বসেছেন। তিনি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে তোমরা যখনই ক্যাম্পিংয়ে যাবা, তোমরা নির্বাচন কমিশনের যে নিয়ম নীতি আছে সেগুলো তোমরা খেয়াল করবো, ওখানে যাতে কোনো রকম ব্যত্যয় না ঘটে সেটা খেয়াল রাখবো। আর যেহেতু মানুষ আমাদেরকে মনে করে আমরা একটা বড় রাজনৈতিক দল, বা আমরাও আশা করি যে আমরা একটা বড় রাজনৈতিক দল, কাজে সর্বোচ্চ সহনশীল অবস্থায় থেকে তোমরা প্রচারণা করবা। আমরা সেইভাবেই কাজ করতেছি এবং করে যাচ্ছি। কোনো জায়গায় যখন দেখা গেল অনেক বিরোধী পার্টি আমাদের বিরুদ্ধে অনেক উল্টাপাল্টা কথা বলে বা পক্ষ বিপক্ষে কথা বলে, আমরা কিন্তু সেটা অ্যালাউ করতেছি বা আমরা কোনো কথা বলতেছি না। আমার কথা হলো, জনগণ জানে যে কার পক্ষে কার বিপক্ষে কী কথা বলে তারা কী রেজাল্ট পাবে। তো যার কারণে আমার মনে হয় এই সংসদ কম আছে যে সেখানে ইচ্ছা করলে একটা নির্বাচনে হাঙ্গামা হবে বা নির্বাচন কর্মীদের সমস্যা হবে, সেটা আমরা চেষ্টা করতেছি যে অ্যাভয়েড করতেছি যতটুকু সহনশীল অবস্থায় থাকা যায়। এমনিতে আপনি প্রার্থী হিসেবে কী ধরনের চ্যালেঞ্জ দেখেন? আদৌ কোনো চ্যালেঞ্জ আছে কিনা এবং কোনো আশঙ্কা আপনার মধ্যে আছে কিনা? কোনো
ব্যক্তিগতভাবে আমি আশঙ্কা কোনো মনে করি না, তবে এখন ওই যে বিভিন্নভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে সমস্ত মানুষগুলো অতীত ছিল এখনও আছে, এটা সারা জীবনই থাকবে। তবে আমাদের সেই মাত্রায় যারা যেই মাত্রায় তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা যদি সেই মাত্রায় আমাদের নিজে থেকে সংযত করতে রাখতে পারি এবং করতে পারি, তাহলে আমার মনে হয় ওই জায়গাটা আমরা অ্যাভয়েড করতে পারবো, এবং আমরা সেটা করে যাচ্ছি। এবং দেখেন, যারা জনপ্রিয়তার দিক থেকে একটু পিছিয়ে আছে, তারা কিন্তু বিভিন্ন রিউমারের উপরে বিশ্বাস করে। বিভিন্ন রিউমার, কোনো ঘটনাই ঘটলো না, বললো যে আমাদের সাথে এই ঘটনা ঘটছে। ওই জায়গাগুলো খুব দুঃখজনক। আমি সবসময় একটা কথা বলি যে আমরা সহাবস্থান করে রাজনীতি করতে চাই। যদি আমরা এখন সহাবস্থানে না থাকতে পারি, তাহলে আমরা 5ই আগস্ট পরিবর্তিত কেন হলো? এই পরিবর্তিত জায়গা থেকে আমাদের পরিবর্তিত জায়গাটাকে সম্মান রেখে আমাদের একসঙ্গে থাকতে হবে। কারণ এই সমাজকে পরিবর্তন করতে হলে আপনার আমার দুজনের সহযোগিতা দরকার। আমি একা পারবো না, আপনি একা পারবেন না। সো দ্যাট আমাদের সেইভাবে কাজ করা উচিত। এমনি আপনার প্রচারণার মূল বিষয় কি, মানে কি পয়েন্টস কি আপনি যে প্রচারণা চালাচ্ছেন, এবং পাল্টা প্রচারণাটা কি? আমাদের প্রচারণাটা মূল হলো যে আমি দীর্ঘ 30 বছর আমি আমার এলাকার কথা বলি, ঢাকা 18 সনের কথা বলি। দীর্ঘ 30 বছরই 18 সনে আমি বসবাস করি, বা আমি সেখানে রাজনীতি করি। আপনি জানেন আমি 88 সন থেকে রাজনীতি করি, কিন্তু 30 বছর সেখানে রাজনীতি করি। তো রাজনীতি করার ক্ষেত্রে যখনই কোনো দুর্যোগ এসেছে, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ এসেছে, আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে দিয়ে সেখানে সবগুলো কাজ করিয়েছেন। এবং আমার কিন্তু একটা টার্গেট ছিল যে আমি এই এলাকা থেকে লোকাল নির্বাচন করব। অর্থাৎ যে রাজনীতির দুইটা পার্ট, একটা হলো যে আমি নির্বাচন কেন্দ্রিক একটা রাজনীতি করব, আরেকটা হলো আমি নর্মাল রাজনীতি করব। তা আমি তো নির্বাচন কেন্দ্রিক রাজনীতিটা করেছি, যার কারণে সবসময় আমি জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে থেকে রাজনীতি করার চেষ্টা করেছি। যদিও আমি এই গত 17 বছরে আমি 2.5 বছর জেল খেটেছি, আমার 329টা মামলা, আমার 2টা মামলা সাজা আছে, একটা 7 বছর, একটা 2.5 বছর। তারপরেও যখনই সময় পেয়েছি, যখনই সুযোগ পেয়েছি, বাসায় থাকতে পারিনি, পালিয়েছিলাম, কিন্তু জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। ধরেন আমরা যদি বলি 2020-এ যখন করোনা আসলো, করোনার সময় কিন্তু আমাদের পার্টি চেয়ারম্যান বললো যে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে ব্যক্তিগত, সেটা নিয়ে জনগণের পাশে থাকার জন্য আমরা কিন্তু সর্বোচ্চ দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, আমি ব্যক্তিগতভাবে নিজে এবং আমাদের দল। আমরা সেখানে যাকে যেটা দরকার, যার অক্সিজেন দরকার অক্সিজেন দিয়েছি, যার খাবার দরকার খাবার দিয়েছি, যাকে আর্থিক সহযোগিতা দরকার আর্থিক সহযোগিতা দিয়েছি। আপনি দেখেছেন যেখানে বাবা মারা গেলে সন্তান তার লাশ দেখতে যায় না, সন্তান মারা গেলে বাবা তার লাশ দাফন করতে যায় না, সেখানে কিন্তু আমরা এই কার্যক্রমগুলো করেছি। কাজেই আমি বলতে চাই যে প্রতিটি মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, এবং আমাদের রুট লেভেলে আমাদের কর্মী বাহিনী অনেক সচেতন, এবং ওখানে আমাদের সাংগঠনিক অবস্থা খুবই শক্ত। তো যার কারণে এই কাজগুলো আমার করতে ইজি হয়েছে। আমি না পারলেও আমার নেতাকর্মীরা করেছে। তা ওইটাই হলো আমার মূল ভিত্তি। এবং সাধারণ মানুষ, আমি অনেস্টলি বলি, আপনি খবর নিয়ে দেখেন যে আজকে এখন আপনি খবর নেন যে এমন কোনো বাড়িতে নাই যে আমার যাওয়া আসা নাই, এমন কোনো ঘরে নাই যেখানে আমাদের বিএনপির কর্মী নাই এবং সমর্থক নাই। স্বাভাবিক কারণে ওই জায়গাটাকে অ্যাড্রেস করে আমি কাজগুলো করতেছি। অতীতে এখানে আমরা আরেকটা প্লাস পয়েন্ট, যে যখন 91 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানে এমপি ছিলেন, এমপি থাকা অবস্থায় উনি তাও সেটা রাখেননি। পরবর্তী যে এমপি বানিয়েছেন বা এমপি হয়েছেন, তিনি কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছেন। এই যে আমাদের 91 থেকে 96, 2001 থেকে 2006 যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আমরা করেছি, এই 17 বছর সেই ফল লাগেনি, তারা কিছুই করেনি। এখন যার কারণে মানুষ স্বাভাবিক কারণে বিএনপির প্রতি দুর্বলতা মানুষের আছে, বিএনপির প্রতি মানুষের সেই সফট কর্নারটা আছে। এবং আমি মনে করি জনগণের জন্য যদি আপনি কখনো কিছু করেন, সেটা জনগণ মনে রাখে, জনগণ সেটা ভুলে যায় না। তার প্রতিদান আমি এখন পাচ্ছি এবং ইনশাল্লাহ পাবো। এটা গোলাম সারোয়ার একজন প্রার্থীর বক্তব্য আমরা শুনছিলাম, এবং সামগ্রিকভাবে ইলেকশন পরিস্থিতিতে মূলত তার কনস্টিটিউয়েন্সিতে তাদের ক্যাম্পেইন, পাল্টা ক্যাম্পেইন কী ধরনের, সেগুলো সব মিলিয়ে আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে 12 তারিখ পর্যন্ত যে রোড, সেই রোডটাকে আপনি কি দেখেন, কেমন দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আজকে আমার সহ-আলোচক, আমার অনুজ জাহাঙ্গীর সাহেবকে। আমি কিন্তু আজকে এসেছি, যখন আপনি ডাকলেন যে আমার সাথে কে, আমি কিন্তু নিজে আন্তরিকতার সাথে এসেছি একজন প্রার্থীকে উৎসাহ দেওয়ার জন্য। আর বিশেষ করে আমার অনুজ হিসাবে, যেমন ছাত্রদলের আমি প্রতিষ্ঠাকালীন সময় ছিলাম, ও ছাত্রদল করেছে, সেটাও একটা কারণ আছে। আপনি যে প্রশ্ন করেছেন, আমি আজকে কিছু পরামর্শ তাকে দিব, যেটা পাবলিকও জানা দরকার। প্রথম কথা হচ্ছে যে এই নির্বাচনটা আমরা, যদিও আপনার এখানে বলেছি যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার, এবং বিএনপি যদিও ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চেয়েছিল, আজকে তারেক রহমান সাহেব কিংবা বিএনপির হাইকমান্ড সেদিন হয়তো এই ডক্টর ইউনূসকে তাকে স্পেস দেওয়ার প্রশ্নে হোক
কিংবা একটা কম্প্রোমাইজ একটা জায়গায় এসে তাকে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হতে যাচ্ছে, আমি মনে করি যে 12 তারিখে যে নির্বাচন আর মাত্র বোধহয় কয়েকদিন 12-13 দিন আছে। মানে ধরেন 2 দিন যদি বাদ দেওয়া যায় 8-10 দিন। তো আমি শুভকামনা করতে চাই একটি নির্বাচন অর্থবহ, গুণগত, অংশগ্রহণমূলক হোক, কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না। এই কারণে, যেটা তার কথা থেকে কিছুটা এসেছে, যদিও তার এলাকায় সেই চ্যালেঞ্জটা সেরকম নাই বলে আমি মনে করি। এই কারণ বিএনপি সে জায়গায় আগে এমপি ছিল, বিএনপি একটা প্রতিষ্ঠিত বড় স্টেক হোল্ডার, এবং বিএনপি যে রাজনীতিটা দিয়েছে সেটা জনগণ নিশ্চয়ই এই মুহূর্তে তার কাছে বিকল্প আছে বলে আমি মনে করি না। চ্যালেঞ্জটা হলো, আসন তার সিট তো একটা, 300 সিট ইলেকশন হবে। 100 সিট যদি প্রশ্নবিদ্ধ হয়, গ্রহণযোগ্য না হয়, এই পুরা নির্বাচনটাকে কিন্তু একটা প্রশ্নবিদ্ধের মধ্যে চলে আসবে। যে কারণে আপনার এখানে আমি বলেছি যে বর্তমান ডক্টর ইউনূস সাহেব যে কথা নিয়ে তিনি উৎসব মুখর পরিবেশে নির্বাচনের কথা বলেছিলেন, আমি সেটা দেখি না, নাম্বার 1। নাম্বার 2, যে আমি আপনার এখানে বলেছিলাম ইলেকশনটা হওয়া উচিত ইনক্লুসিভ নির্বাচন, ইলেকশনটা হওয়া উচিত একটা রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে। কিন্তু যে সে সুন্দর কথা বলেছে যে একজন প্রার্থী হিসাবে ভোটার লিস্ট এখনও পায় নাই, কিংবা আপডেটেড না, অল্প সময়। তো এই জিনিসটা এত সময় পেল সরকার কিংবা নির্বাচন কমিশন, আমি বলবো, এই টাইট অবস্থায় রেখে যে নির্বাচনটা করা হচ্ছে, এইটা এক্সেপশন কেস তার এটা হইতে পারে। অনেক ক্ষেত্রে এটা কিন্তু জনগণ দ্বিধায় আছে, শঙ্কায় আছে যে নির্বাচনটা হওয়ার দিন পর্যন্ত মানে যথাযথভাবে হয় কিনা। একজন আমাকে বললো কি, আমি নামটা নাই বললাম, আমার সাথে আলাপচারিতায় বললো যে নির্বাচন হবে তো। তাই আমি বলি নির্বাচন ছাড়া তো বিকল্প নাই, নির্বাচন হয়ে যাওয়া উচিত। যদিও আমি মনে করি যে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন, এইটা একটা মানে সবচেয়ে বেশি বিপত্তিতে পড়বে প্রার্থী হিসাবে সে কিংবা তার এলাকার কিংবা পুরো বাংলাদেশের জনগণই। যে যতজন ভোটার অংশগ্রহণমূলক করতে হলে আপনি 3 মিনিট করে যদি ভোট ধরেন, তাহলে সে এই ভোটারটা, প্রথম কথা হলো অংশগ্রহণমূলক যেহেতু না, অর্থাৎ আওয়ামী লীগ সহ জাতীয় পার্টির একটা একাংশ সহ কিংবা 14 দল সহ যাদেরকে ইলেকশন থেকে বাইরে রাখা হলো, এরা প্রায় 40%। তাহলে 40% ভোট যার যার ব্যক্তিত্বের কিংবা যেসব প্রার্থী টানতে পারে সেটা তাদের কারিশমায় টানবে। ভাই ওই পার্সেন্টেজ কিন্তু এখন আর নাই। না, আমি পার্সেন্টেজ না থাকলেও আমি 40% কিন্তু আওয়ামী লীগকে বলি না, আমি বলতেছি আওয়ামী লীগ সহ অন্য যারা আছে। even if it is 10%, যদি হয়, even if it is 10% 20% হয়, 15% হয়, তাহলে সেটা তো একটা ইয়ের জায়গায় আসবে। আমি কিন্তু ওই জায়গাটা অ্যাড্রেস করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, ধরেন এই কম ভোটার যাওয়াতে আমি যে প্রশ্নটা উঠাচ্ছিলাম যে একজন ভোটার ভোট টার্ন আউট এবং 2টা ভোট, সময় 3 মিনিটের কম লাগবে না, বেশি লাগবে, 3+। তো এই গেলে তখন যদি সবাই ভোটটা না দিতে পারে, এটা নিয়ে একটা হইচই হইতে পারে। সময় যদিও 1 ঘন্টা বাড়াইছে, 8টার জায়গায় 7টা থেকে 7:30, এর মধ্যে কিন্তু 7:30 থেকে 4:30। এর মধ্যে কিন্তু প্রেস সেক্রেটারি বলেছেন যে ভোট গুনতে এবার সময় লাগবে, অনেক গুনতে সময় লাগবে। তো ভোট গুনতে সময় লাগলে তো ভোট দিতেও তো সময় লাগে। তো এই 1 ঘন্টায় এই 2টা ভোট দিয়ে কতজন করবে, এটা এই জায়গায় একটা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে দেখেন, আমি যে জিনিসটা আগে ফোর্সি করি, আমি প্রথমেই বলছি যে আমি আপনার এখানে কয়েকবারই বলছি যে বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তি হিসাবে কিংবা আমাদের দলীয় অবস্থান থেকে আমরা জাতীয়তাবাদী শক্তি হিসাবে আমরা চাই দেশটা একটা ন্যাশনালিস্টদের ফোর্সদের হাতে থাকুক, দেশটা আগামীতে জাতীয়তাবাদী শক্তির তত্ত্বাবধানে দেশটা পরিচালিত হোক, যাতে করে আগামীতে একটা জাতীয় ঐক্যের ভিত রচনা করে আগামী দিনের পথ চলা, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর আকাঙ্ক্ষার সমন্বয়ে তারা এগিয়ে যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে চ্যালেঞ্জটা হবে যে দেশের অর্থনীতির যে অবস্থা, আপনার বাংলাদেশের রাজনীতিকে যখনই আপনি বিশ্লেষণ করতে যাবেন, বাংলাদেশের ভূ রাজনীতিটা বুঝতে হবে। তারপর ধরেন আপনি যখনই বুঝতে যাবেন তখনই আপনার এই অর্থনীতিটা বুঝতে হবে, বিভিন্ন জিনিস বুঝতে হবে। এই জিনিসটা যেহেতু একটা কঠিন একটা আন্তর্জাতিক একটা মিশ্র পোলারাইজেশনের মধ্যে আছি, অর্থনীতির অবস্থা বলেই আমি শেষ করে দিতে চাই। মানুষ কিন্তু দেখেন
কর্মসংস্থান নাই, বিনিয়োগ নাই। এই সরকারের কাছে মানুষ যেটা প্রত্যাশা করেছিল যে বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, খুব ঘটা করে বিনিয়োগ সম্মেলন করলো, কোনো বিনিয়োগ আসে নাই। জি, তাই সুতরাং এই যে দোসর ট্যাগ দিয়ে আমাদের স্থানীয় ব্যবসায়ীদেরকে, এটা সে তার এলাকায় হয়েছে কিনা জানি না, সে ভালো বলতে পারা উচিত, তাদেরকে থেকে মানে তাদেরকে ব্যবসায়ের সুযোগ হাত গুটিয়ে নিচ্ছে ব্যবসা থেকে। শুধু তাই না, আপনি ধরেন এই মামলা বাণিজ্য, এই মামলা বাণিজ্য থেকে আরম্ভ করে বিভিন্ন কারণে বিনিয়োগ না থাকার কারণে এবং এই যে শঙ্কার কারণে আজকে কিন্তু দেশের অর্থনীতির যে অবস্থা, এর পরবর্তীতে যে সরকারটা আসবে এটা তার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে, আমরা প্রত্যাশা করি। সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করে দেশে একটা স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনবে। পরিশেষে বলবো যে চ্যালেঞ্জটা আপনি বলেছিলেন, সেই চ্যালেঞ্জটা প্রথম কথা হলো যে ভোটটা যাতে, মানে আমরা চাই যে একটা 100% ভালো ভোট হচ্ছে, একটা ভোট যেভাবে মোটামুটি ভালো ভোট হোক এবং ভালো ভোট হোক এবং সেই ভোটের মাধ্যমে একটা দেশ, এই উনি বর্তমান যিনি আছেন সম্মানের সাথে বলি নোবেল লরিয়েট, উনি এই সরকার, উনি একটা মানে ভোটার টার্নআউটটা অন্তত বেশ কিছু আসন যেন খুব ঝুঁকিপূর্ণ না হয়ে ওঠে, এগুলো ওনার কনসার্ন ব্যক্ত করছেন। আওয়ামী লীগের ভোটাররা কি করবে আপনি ভালো বলতে পারবেন যে আপনার সঙ্গে প্রার্থী হিসেবে তাদের সঙ্গে কোনো সংযোগ আপনারা স্থাপন করতে পারছেন কিনা। একটা বড় প্রশ্ন ওনার কথার সূত্র ধরে আমি করি যে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিকে, ভোটাররা আসলে কি ভাবছে, কি প্রশ্ন তারা করে বা আপনারা তাদেরকে কি বলছেন? ভোটারদের কাছে অবশ্যই একটা প্রশ্ন থেকে যায় যে আমরা যা ভোট দিতে যাব, আমরা তো অ্যাকচুয়ালি আমরা যখন প্রার্থী হিসেবে ভোট দিতে যাই, আমরা আমার মার্কার কথাটা আগে বলি। হ্যাঁ, আমি যে বলি কথা বলি, আমি যে আমার দানের শেষকে ভোট দেন। পাশাপাশি আমি একজন কনসাস পিপুল হিসাবে আমি বলি যে ভাই আপনারা আমাদের যে আরেকটা ভোট আছে, সেটাতে আপনি আমাদেরকে সাংবিধানিকভাবে যে আমাদের ভোটটা করা দরকার, সেটা আমরা ব্যক্তিগতভাবে বিএনপি হা ভোটের পক্ষে। আমি কিন্তু দুইটা ভোটই চাচ্ছি, আমি দানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। আগে দানের শীষের কথাটা বলছি, পরবর্তী হা ভোটের কথা বলছি। অনেকেই এটা বলে যে হ্যাঁ আমরা হা ভোট, আবার অনেকে যাবে না ভোট বলে। আমি কে না ভোট বললো, কে না বললো, হা ভোট বললো, সেটা আমাদের ব্যাপার না। কিন্তু আমি বিএনপির প্রার্থী হিসাবে, দানের শীষের প্রার্থী হিসেবে আমি কোনটা বলতেছি সেটা আপনারা দেখেন। তো স্বাভাবিক কারণেই আমাদেরকে যারা ভোট দিবে, বিএনপিকে যারা ভোট দিবে, আশা করি তারা আমাদের কথা অনুযায়ী, যেহেতু বিএনপিকে তারা বিজয়ী করতে চায়, তারা অবশ্যই হা ভোটকে বিজয়ী দেবে। কিন্তু মানুষ কি বোঝে আবার কি, মানে হা কি, হা দিলে কি, না দিলে কি, এটা কি বোঝে? অ্যাকচুয়ালি মানুষ যে ওইভাবে বোঝে এটা ঠিক না, ওইভাবে বোঝে না, এটা সত্যি যে বোঝার জায়গাটা খুবই কম। সেখানে হয়তো যারা একটু শিক্ষিত মানুষ বা যারা একটু রাজনীতি নিয়ে একটু কনসার্ন, তারা হয়তো বোঝে, বাট এছাড়া অন্য মানুষ বোঝে না। এবং আমাদের দেশে যে মহিলা ভোট তো 50%, তো 50% মহিলা ভোট যদি হয়, তো সেখানে মহিলাদের, আমাদের শিক্ষার হার কত মহিলাদের ভিতরে, ওই জায়গাটা আমাদের একটা ম্যাটার করে। আর শিক্ষার হলো যেহেতু যারা পলিটিক্যালি কনসাসনেস যাদের একটু কম, সে শিক্ষিত হলো, সে ওই জিনিসটা বোঝার চেষ্টা করবে না। তবে আমার ধারণা এই যে দীর্ঘ একটা আন্দোলন সংগ্রাম করে আমরা যে অর্জনটা করেছি, সে অর্জনের জন্য যে হানা ভোটটা চলে এসেছে, ওই জায়গাটা কিছু মানুষ বোঝার চেষ্টা করতেছে। এবং আশা করি যে তারা না বুঝলেও, যারা শিক্ষিত তারা বোঝার চেষ্টা করে, সে তার ওটার পক্ষে থাকবে। যদি কেউ মনে করে যে আমরা হা ভোটের পক্ষে থাকবো, হা ভোটের পক্ষে থাকবো, কেউ না ভোটের পর না ভোটের পক্ষে থাকবো, কিন্তু তারা এটা বোঝার চেষ্টা করতেছে। একদম ঘোরের ভিতরে নাই যে না ওটা বোঝার দরকার নাই, হা বলছে হা দিব, না বলছে না দিব, ওই ঘোরের ভিতরে কিন্তু পাবলিক নাই। এমনি ভোটারদের একজন প্রার্থী হিসেবে আপনারা যখন যাচ্ছেন, ভোটারদের কনসার্ন কি, মানুষ কি চায় আসলে আপনাদের কাছে? মানুষ অ্যাকচুয়ালি, আমি একজন প্রার্থী হিসেবে, একটা তো আপনি বলেছেন যে সে ভোট দিতে পারে নাই, হ্যাঁ ভোট দিতে চায়, আপনারা সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন, বড় পার্টি, এক ধরনের রাস্তা আপনাদের উপর আছে, কিন্তু সাধারণভাবে ভোটারদের আকাঙ্ক্ষা কি? তারা ভোটারদের মানে কি, তারা কি ওই ট্র্যাডিশনালি আগে যেভাবে দেখি একজনকে ভোট দিয়ে দিত, মার্কা দেখে ভোট দিয়ে দিত, না এখন তারা আসলে রিয়েল সেন্সে কিছু পরিবর্তন চায়? ভোটের জায়গাটায় মানুষ কিন্তু খুব স্পষ্ট কথা বলে কি, যারা সবাই বলে না, যারা ধরেন একদম বিএনপির প্রতি বায়াসড, তারা বিএনপির পক্ষে বলে, তাদের সাথে কোনো কথা বলতে না। কিছু মধ্যমপন্থী লোক আছে যারা একটা কথা বলে যে আমরা এই যে বিগত দিনে আন্দোলন সংগ্রাম করলাম, এতগুলো মানুষের জীবন দিল, আমরা যদি আবার এই ভোটের পরে যদি আমরা সেই একই পরিস্থিতি দেখি, তাহলে আমাদের ভোট দিয়ে লাভটা কি? কিছু লোক প্রশ্ন করে না যে তা না। তা আমার স্পষ্ট বক্তব্য হলো যে আমি তাদেরকে বলি, আমি সময় নিয়ে তাদের সাথে কথা বলি যে দেখেন, আমরা এই যে আজকে যারা ভোটে আছি, যারা ভোট করতেছি, আমরা তো আন্দোলন সংগ্রাম করেছি একসঙ্গে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধে, রাজপথে একসঙ্গে থেকে আমরা কাজ করেছি। তো আমরা তো জানি যে আমরা কেন যুদ্ধটা করেছি, কেন
এই কাজগুলো করেছি। এখন 5ই আগস্টের পরে আমরা হয়তো একটা নির্বাচনের কারণে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি রাজনীতির কারণে। তো সেই ক্ষেত্রে আপনাদের যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাকে যদি আমরা ধারণ না করি তাহলে আমরা পরবর্তীতে ভোট করেই লাভটা কি? অবশ্যই আমরা যেহেতু একটা ফেসিবাদের পতন ঘটিয়েছি, একসঙ্গে জীবন দিয়েছি, যুদ্ধ করেছি, তো সেই ক্ষেত্রে আমরা আবার যখন একটা নতুন সরকার গঠন হবে আপনাদের ভোটের মাধ্যমে, তখন কিন্তু আমাদের সেই কথাগুলো মনে থাকবে। এবং জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, ফেসিবাদরা কিন্তু সেটা দেখিয়ে গেছে, রাষ্ট্রের সমস্ত মেকানিজম ফেসিবাদের পকেটে ছিল, ফেসিবাদের বেনিটি ব্যাগে ছিল, তা কিন্তু তারা টিকতে পারেনি। মূল শক্তিটা হলো আমাদের জনগণ। কাজে সেই জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কোনো ফেসিবাদী শক্তি টিকে থাকতে পারে না। সেটা কিন্তু মাত্র হাসিনা থেকে সেটা আমরা বুঝতে পারছি। কাজে এখন যারা সরকার গঠন করবে বা আপনারা যাদেরকে ভোট দিয়ে সরকারে আনবেন, তারা চেষ্টা করলেও কিন্তু সেরকম ফেসিবাদী আচরণ করতে পারবে না। কারণ 17 বছর হয়তো সেখানে লেগেছে, কিন্তু এখন যে মানুষ কনসেনসাস নিয়ে এবং জাস্ট ইমিডিয়েট পাস একটা ফেসিবাদকে পতন ঘটিয়েছে, আজকে যদি দেশে সেরকম কিছু হয় 2-3 মাসের মধ্যে সেখানে আবার একটা আন্দোলন শুরু হবে। কাজেই একটা দেশকে সবসময় শুধু আন্দোলনই ফেস করবে তা না। একটা দেশের মানুষ এখন যারা আছে তারা সবাই ঐক্যবদ্ধ। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেগেটিভ ভূমিকা রেখেছে এবং যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের ব্যাপারে রাষ্ট্র কী চায়, এই জিনিসটা কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে রাষ্ট্র বা সরকার তাদের প্রপার সেই বিচারটা করতেছে কিনা। আমরাও সেই জায়গাটা বলতেছি যে হ্যাঁ, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা চেষ্টা করতেছে যে সেই ফেসিবাদের বড় বড় মানুষগুলা বিচার করার জন্য, এবং যারা মামলা খেয়েছে তাদের বিচার কিন্তু শুরু হয়েছে। এবং তারপরেও তো কিছু নেতাকর্মী আছে যারা সমাজে অনেক অন্যায় করেছে, অপরাধ করেছে, সবাই কিন্তু সে মামলার আওতায় আসেনি। আর আমরা রাজনীতিক কর্মীরা যদি তাদেরকে আমাদের দলে না বিরাই, সেটা আমাদের অন্যান্য যে ক্রিয়াশীল দলগুলো আছে আমাদের দলে না নিই, তাহলে কিন্তু তারা আর পার পাবে না। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আবারও মামলা করে একটা নতুন সরকার আসলে ওই মামলাগুলো, ধরেন একটা মামলায় দেখা গেলো 300, 400, 500 কর্মী আছে মামলায় দেওয়া আছে, তো সেখানে যদি আমি অপরাধী হই, যখন চার্জশিট হবে বা তখন তদন্ত হবে, তখন যদি সেই অপরাধীগুলো যদি সেখানে ঢুকে যায়, তাহলে কিন্তু সমাজ থেকে আমরা অনেক অন্যায় অত্যাচার থেকে আমরা রক্ষা পাবো। পাশাপাশি ওই অন্যায়কারী লোকটা যদি আবার আমার দলে ঢোকে বা আপনার দলে ঢোকে বা মিলন ভাইয়ের দলে ঢোকে, তখন তো তারা আবার একই কাজ করবে। হয়তো আমাকে দিয়ে না পারলে আমার অন্য কর্মীদের করাইতে পারবে। আমরা এই জিনিসগুলো কথাগুলো বলতেছি। কাজে আমার মনে হয় যে 5ই আগস্ট থেকে আমরা রাজনৈতিক কর্মীরা যে শিক্ষা নিয়েছি, রাজনৈতিক নেতারা যে শিক্ষা নিয়েছি, সেই শিক্ষাটা আগামী 10-20 বছর মানুষকে আপনাদের দলীয় ইশতেহার দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, আগ্রহ আছে মানুষের দলীয় ইশতেহার সম্বন্ধে ওরকম কোনো আগ্রহ নাই। কারণ মানুষ গতানুগতিক একটা বোঝে যে হ্যাঁ, আমরা যারা রাজনীতি করি আমরা তো গিয়ে বলি আমরা ওই করবো, সেই করবো, উন্নয়ন করবো, এটা তো আমরা বলি, এটা সত্যি কথা। পাশাপাশি সবাই একই কথা বলে, কিন্তু কারা কাজটা করে মানুষ এটা বুঝে নিতে চায় কাজটা। হ্যাঁ, বা হয়তো সামনাসামনি বলে না, আমার একটা কথা যদি পছন্দ না হয় একজন ভোটার, সে হয়তো আমাকে নাও বলতে পারে, বাট সেটা তো মনে রাখবে। আর আমি কেমন একটা, এখন এই নির্বাচনগুলো এমনভাবে হয়ে গিয়েছে যে যেমন জাতীয় নির্বাচন, ওখানে আমি এমপি ইলেকশন করি, আরও 10 জন এমপি ইলেকশন করে, একটা মানুষ ব্যক্তিগতভাবে তাকে জানার চেষ্টা করে, জানতে ইচ্ছা করে যে ও কোথা থেকে আসছে, কীভাবে আসছে, তার ব্যাকগ্রাউন্ড কী, বা তার আচার আচরণ কী, তার চরিত্র কী, এটা কিন্তু মানুষ জানার চেষ্টা করে। বা এই যে বিগত ফেসিবাদে একটা আন্দোলন হয়েছে, আন্দোলনে তার ভূমিকা কী ছিল, এটা কিন্তু মানুষ জানার চেষ্টা করে। ধরুন আমি যদি আমার কথা বলি, হয়তো ব্যক্তিগতভাবে আমাকে অনেকে চিনে না, এটা ঠিক, কিন্তু যখন কোনো জায়গায় যাই, অনেক মহিলারা আছে, অনেক পুরুষরা আছে, আমার নাম জানে বাট আমাকে দেখে না, আমাকে জড়ায় ধরে একটি কথা বলে, বাবা তুমি অনেক কষ্ট করেছো। এই যে কষ্টটা আমার সাথে তারা শেয়ার করে নিল, ওইটাই আমার প্রাপ্তি। এবং তারা বুঝতে পারেছে যে এই ফেসিবাদী আন্দোলনে আমি অনেক কষ্ট করেছি, আমার প্রতি অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে। এই যে এটা হলো আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এর চেয়ে বড় প্রাপ্তি আর আমার হতে পারে। আমি মনে করি ওই জায়গাটায় বুঝতে পেরেছে তারা এবং বুঝবে, এবং ব্যক্তি চরিত্রকে দেখে, পার্টি তো দেখতেছে, পাশাপাশি ব্যক্তি চরিত্র দেখে তারা ভোট দিবে। এটা না, দেখেন, নির্বাচন তো 12 তারিখ। আমি তো মনে করি যে আগেই বলছি যে তার জায়গায় ভালো নির্বাচন হোক, শুভকামনা করি, এবং তার মতো আরও অনেক জায়গায় ভালো নির্বাচন হবে এটা। কিন্তু আমি 300 সিটের অনেক জায়গায় কিন্তু আমি শঙ্কা দেখছি, আমি অশনি সংকেত দেখছি, উদ্বেগ, উৎকণ্ঠা মানুষের মনে, যে ভোটের দিন পর্যন্ত এরা ঠিকমতো ভোটটা দিবে, কিংবা ভোটের পরেও রেজাল্ট নিয়ে যে সিনটা আমি দেখি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। যেটা সে বলছিল, আমি তাকে পরামর্শর মতো অগ্রজ হিসাবে বলবো। আমি 2018 ইলেকশন করি নাই, 2014 করি নাই, 2020-24 তো করি নাই, এবারও করি নাই। তা আল্লাহ যে সুযোগ দিয়ে সামনে করবো। আমার অভিজ্ঞতাটা কি, বিএনপি 14 সনে ইলেকশন করে নাই, খালি মাঠে এমপি এরা 18 সনে বিএনপি গিয়েছিল, রাতে সিল মারছে আওয়ামী লীগ।
29 তারিখে ভোট হয়ে গেছে। হ্যাঁ, রাতে, তারপর আগের রাতে 18-তে সেই নির্বাচন আমরা দেখেছি। আপনি তো 18-তে করেছেন। 18 তারিখে মনোনয়ন দিয়েছিল, বাট পরে চেঞ্জ করছে আমাকে এর জন্য জোটের কারণে। এবং ওখানে স্বপন 24-এর নির্বাচনে আমি আর ডামির মধ্যে হয়েছে, আমি একদম, আপনি ভোট সেন্টারে গেছেন কিনা, আমি কিন্তু প্রতিবার ভোট ইলেকশন না করলে আমি ভোট দিতে যাই। আমাকে মানে উপস্থিতিটা কম থাকে এই কারণে, শুনেন, ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা হলে আপনার বাংলাদেশের আপনার অফিসে দেখবেন সবাই টিভির সামনে যেভাবে বসে থাকে, কিংবা মাঠে যেভাবেই থাকে, আমাদের বাংলাদেশে আবাহনী মডার্ন থাকলে যেভাবে স্টেডিয়াম ফুল থাকে, মানে যতটা উপস্থিতি যতটা থাকে অন্য খেলায়, অন্য দলের খেলা থাকে না। এখানে বিএনপি এবং মূল দল জামাত, আমি অবজ্ঞা করতে চাই না, তারা কিন্তু, যদিও তাদের বক্তব্য নিয়ে আমি কোনো সমালোচনা করব না, তাদের সম্পর্কে অনেক, যারা 71-কে এখনও স্বীকার করে না, আপনি এখানে অনেকবার বলেছি, প্রশ্নবিদ্ধ আছে। তারপর তারা যেহেতু মুহূর্তে নির্বাচনে আছে, তারা 71 সম্পর্কে স্পষ্ট ধারণা না দিলেও তারা মধ্যপন্থী রাজনীতির কথা বলছে, তারা দুর্নীতি ও সমূলে উৎপাত করবে, চাঁদা দূর করবে, দখলবাদ যাতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, মধ্যপন্থী রাজনীতি, মধ্যপন্থী, এটা তারা নির্বাচনের কৌশল হিসাবে নিচ্ছে। আমি কিন্তু অন্য পয়েন্টে বলে নিই আর কি। আমি যেটা দেখেছি নির্বাচনে, আমার অভিজ্ঞতা, এটা রেকর্ড থাকবে, এবং আপনার সাথে ইলেকশনের পর আপনার সাথে সুযোগ হয়, আমি সেদিনে এই রেফারেন্সটা টানবো, কিন্তু টার্ন আউটটা কম হয়। যেখানে প্রতিদ্বন্দ্বী বিএনপির সাথে জামাতে যেখানে প্রতিদ্বন্দ্বী হবে, সেখানে টার্ন আউট ভালো হবে। আমি তো মনে করি যে তার জায়গায় হয়তো দেখা যাবে যে সে ঠিকই পাশ করছে, আমি তো অন্তর থেকে শুভকামনা করি। টার্ন আউট কতটুকু হবে আমি জানি না, সেই ভালো বলতে পারবে। কিন্তু যেখানে নেক টু নেক ফাইট হবে, সেখানে আপনি পার্সেন্টেজটা বেশি পাবেন। আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা দেখেছি, 14 তো বাদ দিলাম, 18, 24 আমি ডামি যা দেখছি, তাতে কিন্তু ওই তারার মধ্যেই যতটুকু পার্সেন্টেজটা হয়েছে, যে জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এই জায়গায় যেখানে জামাতের সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হবে, সেখানের উপস্থিতিটা বেশি হবে। এটা ছিল আমার মূল পয়েন্ট। তাতে করে যে কথাটা আমার জাহাঙ্গীর সাহেব বুঝতে পারে নাই, যে আমি 40% যেটা বলতে চাইতেছি, যে এরা সংখ্যায় এখন ভোট যে 40% পাবে, আমি কিন্তু সেটা বলি। আমি বলছি যে সমর্থক গোষ্ঠীর তো এরা অনেকে যাবে না। ব্যক্তিগত পর্যায়ে আওয়ামী লীগের কেউ যদি তার প্রতি দুর্বল থাকে, তার এলাকার কথা বলতেছি, ওটা আমি বলছি পার্সেন্টেজ কমছে, ওদেরও কমছে, সেটা তারা আসবে। সেই পার্সেন্টেজ কমে যদি 20% লোকের মধ্যে, আমার পরামর্শ যেটা বললাম, সেই যারা আসবে না তাদেরকে যদি একটু উইনোভার করে ভালো ব্যবহার দিয়ে, আরেকটা পরামর্শ যেটা সবাইকে, মানে এটা জামাতকেও বলবো, বিএনপিকেও বলবো, যে নির্বাচনটা হয়ে যাক। এই কারণে আমি ব্যক্তিগতভাবে এই 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 ইউনূস সরকার, উনি উৎসবমুখর নির্বাচন দিতে সক্ষম নয়। এই সরকার গুণগত পরিবর্তন, অর্থবহ নির্বাচন দিতে সক্ষম নয়। ব্যর্থ ইনকণ্ঠে বলতেছে, আমি বলে আসছি আপনার এখানে বিগত 4টা এপিসোডে আপনি আমাকে সুযোগ দিয়েছেন। তারপরও আমি বলবো যে ইলেকশনের পরে, এই ইলেকশন নিয়ে অনেক কথা উঠবে, আমি কথা এখন নাই বললাম, অনেক কথা উঠবে, এবং সেই চ্যালেঞ্জ যে সরকার করবে, গঠিত হবে, তাকে সে তার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা দিয়ে সে সেটাকে ফেস করবে। কিন্তু আমি চাচ্ছি যে, ওই যে একদিন বলেছিলাম যে কোনো নির্বাচন না হওয়ার চেয়ে এটা যেন তেন নির্বাচন হবে। এইবার নির্বাচনটা আমি মনে করি এটা ইঞ্জিনিয়ার একটা, এটাকে যেন তেন আমি শব্দটা এই মুহূর্তে বলতে চাই না, এটা একটা, এই জায়গায় এমনও হইতে পারে, জামাত তো কী করবে, এনসিপির ফেলে দিয়ে দেখেন যে তারেক সাহেবের সাথে করে, ঠিক আছে ভাই আমি এই জায়গায় আসি, আমাকে ডিস্টার্ব করেন না, আপনারা এই জায়গায় আসেন, ঠিক আছে আপনারা সংখ্যাগরিষ্ঠ পাইতেছেন, এরকম কিছু হইতে পারে। আবার এটাও হইতে পারে এক পর্যায়ে গিয়ে বললো যে আমরা নির্বাচন বর্জন করলাম। আমি কিন্তু জামাতের যারা দর্শক কিংবা সমর্থক আছে, আমাকে ভুল বুঝবেন না, আজকে না আপনি সবাইকে এত ঠিক বোঝানোর চেষ্টা করছেন কেন? না, আমি বোঝানোর চেষ্টা করছি, যেটা আপনি বলেন ঠিক আছে, আমি সম্মান, কারণ আমার কথা অনেকে আহত হইতে পারে, এই কথাটা বলছি এই কারণে যে যার যার কৌশল তার কাছে। জামাত এনসিপি যদি মনে করে তারা আসবে না, তারা যে কোনো রকম একটা সিচুয়েশন তৈরি করে যে কোনো একটা ঘটনা তো করতেই পারে, এটা তো সরকারের অঙ্কের হিসাব। কারণ 22 জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ছিল 2007-এ, শিডিউল ঘোষণা হয়ে গেছে, ইয়েরা চলে আসছে 11 জানুয়ারি, একদিনে সব হয়েছে, 10 দিন আগে হয়ে গেছে। এই সংখ্যা তো জনগণের কাছে আছে, আমাকে জিজ্ঞাসা করে, মানে ইলেকশন হবে তো, আমি কই আমরা তো নির্বাচন যেভাবেই হোক তা আপনারা তো ইলেকশন করতেছে না, আমি আমার এলাকার কথা বলতেছি। হ্যাঁ, আবার এই কথা বলে, আমি কিন্তু এটা সতর্কতার জন্য বলতেছি,
যে মিলন ভাই এখানে তো বিএনপি স্ট্রং, আপনারা তো নাই, থাকলে ফাইট হইতো। তো এবার জামাত দিয়ে একটু দেখি, এই মানসিকতাও কিন্তু আছে পাবলিক পারসেপশনে। হয়তো জামাত ভোট বাড়বে, সিট কটা পাবে সেটা হলো অন্য ব্যাপার, পাবলিক পারসেপশনে এটা আছে। আর বিএনপির জন্য চ্যালেঞ্জ হলো কি, এই 5ই আগস্টের পর, গণ অভ্যুত্থানের পর তাদের এটা কিন্তু তারেক রহমান সাহেব কিংবা বিএনপি হাইকমান্ড কিন্তু অনেক ব্যবস্থা নিয়েছে। 1400 কর্মীকে এক্সপেল করছে, 7,000 না, আমি ডাইরেক্ট অ্যাকশন, আমি নেতার পর্যায়ে, আর এমনি তো 7,000 কর্মী সহ হাইকোর্ট। কিন্তু এইটা সত্যি কথা, আজকে জাহাঙ্গীর সাহেবের সামনেই বলতে হয়, বিএনপি কিন্তু তৃণমূল পর্যায়ে যে কমান্ডটা প্রতিষ্ঠা করার কথা কিংবা যে কন্ট্রোলটা করার কথা, এটা বিভিন্ন কারণ পারে, বড় দল হইতে পারে বিভিন্ন কারণে, কিন্তু জামাত একটা রেজিমেন্টেড ফোর্স, তারা কিন্তু সেইভাবে ওই দোষে দুষ্ট না। এটা আমি একজন ইতিবাচক একটা সমালোচক সব দেশে দুষ্ট হয় না, না সেটি দুষ্টমের কৌশল এক একজনের এক এক রকম। সেটাই বলতে চাচ্ছি যে আজকে যে আজকে আপনার এখানে বলে গেছি যে বেগম জিয়া, যিনি আমার যার রাজনীতি আসার পিছনে আমি একটা ভূমিকা রেখেছিলাম, যিনি ছিলেন, আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই তাকে। এবং তারেক রহমান সাহেব আজকে সেই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম জিয়ার উত্তরাধিকার হিসাবে আজকে রাষ্ট্রনায়কোচিত সেই হালটা ধরবেন এবং সেইভাবে সমস্ত ধৈর্যের পরীক্ষা দিয়ে আজকে সেইভাবে তিনি এগোবেন, এটাই আমাদের প্রত্যাশা। সো আমি আপনার কাছে দুটো প্রশ্ন মিস্টার জাহাঙ্গীর। একটা হচ্ছে যে এই যে উনি যেটা বললেন যে বিএনপির প্রতি একটা অভিযোগ 5ই আগস্টের পরে এসছে, এবং তাতে করে অনেকে মনে করেন যে বিএনপি 5ই আগস্টের পরে যে জায়গা ছিল, ধীরে ধীরে সময় যত গড়িয়েছে বিএনপির প্রতি সমর্থন কিছুটা কমে এসছে। আপনি সেটা মনে করেন কিনা, বা এই অভিযোগের জবাবটা আসলে কি? এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আপনার ভোটারদের কাছে, আমি স্পেসিফিক আপনাকে প্রশ্ন করছি যে আপনার ভোটারদের কাছে আপনি কি অঙ্গীকার করছেন? অ্যাকচুয়ালি দেখেন ভাই, যে কথাটা মিলন ভাই যে কথাটা বললেন যে 5ই আগস্টের পরে কিছু বদনাম বিএনপির হয়েছে, এটা আমি অস্বীকার করবো না। কিভাবে হয়েছে দেখেন, প্রথম কথা হলো যে এই যে 17টা বছর আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, আমরা সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছি। আমি আপনাকে বলি যে ধরেন আমি আবদুল্লাহপুরের কথা বলতেছি, আমার আবদুল্লাহপুর বাস স্ট্যান্ডে যেই ছেলেটা একসময় ওখানে একটা দোকানদারি করে খেত, একটা পান দোকান ধরেন, সেই দোকানদার যখন ওখানে তার ব্যবসাটা করতে পারলো না, যখন পরিবর্তন হলো, কেন করতে পারলো না? যে ও মাঝে মধ্যে বিএনপির মিছিলে গিয়েছে। তো এই লেভেলের লোকগুলো কিন্তু সবসময় সব দলের মিছিলেই যায়, কারণ তার কাজ হলো ওখানে দোকানদার করে খাওয়া, আর যখন কোনো বড় প্রোগ্রাম হয় তখন বলে যে তুমি আমার সাথে চলো, আসে। তো এই লেভেলের, এই আমি কথাটা খুব নিচে থেকে উঠাচ্ছি এই কারণে যে এই লেভেলের প্রতিটা নেতা কর্মী আমার এখানে নির্যাতিত হয়েছে, সারা বাংলাদেশে নির্যাতিত হয়েছে, তাদের একটা রাগ ক্ষোভ আছে বা ছিল। তারপর ধরেন এই ঘটনাগুলো পারিবারিকভাবে ঘটেছে, ধরেন আপনি বিএনপি করেন, আরেকজন আওয়ামী লীগ করে, তো সেই ক্ষেত্রে পারিবারিকভাবে যখন আপনার প্রত্যেক সম্পত্তি ভাগাভাগি করতে গেছেন, আপনার তো আওয়ামী লীগ করেন, আপনার ক্ষমতা আছে, তো সেই ক্ষমতা দেখা গেলো আপনি ভালো জায়গাটা আপনি নিয়েছেন, খারাপ জায়গাটা আপনার বাইরে দিয়েছেন, ওইখানে একটা দ্বন্দ্ব রয়ে গেছে। যখন এই পরিবর্তন হয়েছে, এই দ্বন্দ্বগুলো কিন্তু কাজে লাগছে। আপনার সম্পত্তি আপনি দখল করতে গেছেন, বা আপনার সম্পত্তি বলতে গেছেন যে ভাই এটা তুমি জোর করে দখল করতে নিয়েছো, না আমরা এটা এখন অর্ধেক অর্ধেক ভাগাভাগি করবো, ওইটাতে কিন্তু একটা মামলা হয়ে গেছে, যে বিএনপি করে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, বা আওয়ামী লীগ যেহেতু। এখন আমার অধিকার, আমি সচেতনতার সাথে আমার অধিকার আমি বাস্তবায়ন করতে গেছি, যে আমি একসময় আমি ঠকেছি, এখন আমি ঠকতে চাই না, যেহেতু এখন একটা পরিবর্তিত অবস্থায় এসেছে, এখন রাষ্ট্রে সেই ফেসিবাদীরা নাই, সেই শক্তিটা আমার বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে না। তো তখন কিন্তু এই ধরনের ঘটনা আপনি খবর নিলে, আপনি জিল্লু ভাই তো অনেক ব্যাপারে খবর রাখেন, আপনি জানবেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। তারপরে ধরেন যারা আওয়ামী লীগ করেছে, যারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল, ওই গ্রুপটা কিন্তু আওয়ামী লীগের কোনো পদ পদবিতে ছিল না। ধরেন কমিশনার সাহেবকে চাঁদা উঠায় কমিশনার সাহেবকে দিয়ে দিয়েছে, বা এমপি সাহেবকে দিয়ে দিয়েছে, সে কোনো পদ পদবিতে নাই। যখন পদ পরিবর্তন হয়েছে, তখন সে চিন্তা করছে যে তাইলে আগামীতে ক্ষমতায় কারা আসতে পারে, সে বিএনপি আসতে পারে। বিএনপির কিছু দুষ্ট কর্মীর সাথে হয়তো তাদের যোগ সদস্য ছিল, থাকার পরে তারা সেই কাজগুলো ওদের সাথে মিলে করার চেষ্টা করেছে। সে আমার যে কর্মী, সে কিন্তু মাঠে যায় নাই, কিন্তু বদনামটা হয়েছে ওর কারণে, যে আমার কর্মীর বদনাম হয়েছে। আমরা যখন এটা বুঝতে পেরেছি, আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু জেল থেকে বেরিয়েছি 6ই আগস্ট জেল থেকে বেরিয়েছি। আমি 21 আগস্ট অ্যারেস্ট হয়েছি, 6 তারিখে বেরিয়েছি। এর আগে 1 বছর মার্চ মাসে বেরিয়েছিলাম। তো যাই হোক, তো সেই জায়গাটা কিন্তু ওই বদনামটা আমাকে বিএনপিকে নিতে হয়েছে। তা আমরা তো সেই বদনামে ভাগিদার হওয়ার কোনোভাবেই কথা না, কারণ আমি তো ওখানে জড়িত না, আমরা তো এখানে জড়িত না, আমার কোনো কর্মী জড়িত না। এইটুক প্রবলেম কোনো জায়গায় হয়েছে। পরবর্তীতে দেখেন, আমি 6 তারিখে বের হওয়ার পরে
আমাকে এখানে ব্রিগেডিয়ার জেনারেল রফিক সাহেব ফোন দিলেন যে আমার সাথে একটু কথা বলে আপনি ইয়েতে যাবেন, বাসায় যাবেন। তা আমি ওনার সাথে টাইম টু টাইম কথা বলতেছি, ইয়ে করতেছি। আমি বাসায় যাওয়ার পরে দেখি একদম মানে কি বলবো, হাজার হাজার মানুষ আমার বাসায় চলে আসলো আমাদের, এবং অনেক মানুষকে আমি চিনি না, ব্যক্তিগতভাবে আমি তাদেরকে চিনি না। তো এই মানুষগুলো কারা? এরা তো এক সময় হয়তো আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল বা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেছে, হয়তো ওই অঞ্চলের, বা এখন আমার কাছে তারা আসতেছে কেন? একটা সাপোর্টের জন্য, যে যদি এখন বিএনপির কর্মী হিসাবে নিজেকে পরিচয় দেওয়া যায় তাহলে হয়তো বিভিন্ন রকম জুরঝামেলা থেকে সে বেঁচে থাকতে পারবে। আমি স্ট্রেট সব ঘর থেকে আমি বের করে দিয়েছি, এবং আমার দরজায় আপনি এখনও লেখা আছে, ওই লেখাটা এখনও আছে, অনেক বড় করে লিখেছি যে যে ব্যক্তি একদিনের জন্য আওয়ামী লীগের মিছিলে গিয়েছেন, দয়া করে সে আমার এই রুমে ঢুকবেন না। আমার কিন্তু আপনি লোক পাঠালেন বুঝতে পারবেন। তো আমরা সবাই সচেতনতার সাথে এই কাজগুলো করার চেষ্টা করেছি। আর আমাদের একটা প্রতিপক্ষ আছে যারা এগুলোকে পুঁজি করে কাজ করেছে, এবং যেখানে এই ধরনের কমপ্লেন এসেছে আমাদের পার্টি কিন্তু 1 সেকেন্ডের জন্য তাকে অ্যালাউ করে নাই। পার্টি কিন্তু সাথে সাথে তাকে বহিষ্কার করেছে বা আদার্স প্রোগ্রাম। এবং আপনি জেনে খুশি হবেন যে বিএনপির যুগ্ম মহাসচিব, বিএনপির সাংগঠনিক সম্পাদক বা বিএনপির এরকম অনেক ধরনের নেতারা তারা নিজেরা বাদী হয়ে তার দলের একজন কর্মীর বিরুদ্ধে মামলা করেছে, বা এই ধরনের অপরাজনীতির সাথে যারা জড়িত ছিল, জড়িত হওয়ার চেষ্টা করেছে, তারা মামলা করেছে। এটা কিন্তু অতীতে ছিল না, এটা আমরা নিজেরা এটা করেছি এবং করার চেষ্টা করেছি। আমি আমার এলাকায় কথা বলতেছি, আমি 2টা ছেলেকে আমি আর্মি দিয়ে নিজে দৌড়িয়েছি, আমার দল করত। কেন দৌড়িয়েছি? দেখছি যে ওদের সাথে কিছু দুষ্ট মানুষ মিশে যাচ্ছে, আমি তাদেরকে আর্মি দিয়ে দৌড়িয়েছি এবং জেল খাটিয়েছি। তা আমার কথাটা হলো যে আমরা তো চেষ্টা করে যাচ্ছি, একটা বড় দল, এখানে অনেকের সাথে অনেকের সম্পৃক্ততা থাকতে পারে। তো সব জায়গাগুলো আমরা কিন্তু সেভাবে হয়তো কাভার, তো ফার্স্ট টাইম যেহেতু এখন সব স্রোতের মতো সরছে। আপনি সিডরের সময় আপনি যখন 20 ফিট জলস্রোত আসে তখন আপনি কতটুকু রিকভারি করবেন, আপনার কতটুকু স্ট্রেংথ আছে, আমরা সেটা চেষ্টা করেছি। তারপরে ওই যে আমি ব্যক্তিগত রেশারেশি যে জায়গাটা আছে, ধরেন আপনি আমাকে এইভাবে কষ্ট দিয়েছেন, মামলা দিয়েছেন, আপনি আমাকে হয়তো গায়ে হাত দিয়েছেন, তো সেই জায়গাটাও তো এখন সেই সুযোগ পেয়েছে, বা আপনার এখন শক্তি নাই, তার কোনো পাওয়ার নাই, বাট আপনারও তো এখন পাওয়ার নেই, সে তখন পারতেছে আপনাকে সেই কাজটা করার জন্য। এই সমস্ত কিছু সমস্যা প্রাথমিক পর্যায়ে ছিল। কিন্তু ভাই মিলনরা যে কথাটা বললো যে আমাদের চেইন অফ কমান্ডের একটু সমস্যা আছে, না, এই জায়গাটা আমি একমত না ভাইয়ের সাথে। কারণ আমরা একটা কথা বললে মাঠ পর্যায়ে সবাই সেই কথাটা শোনে, আমাদের চেয়ারম্যান একটা নির্দেশনা দিলে সে কিন্তু সেই চেয়ারম্যানের নির্দেশনা সবাই মেনে চলে। কিন্তু একটা জায়গায় যে ওই যে আওয়ামী লীগের সেই সুবিধাভোগী লোকগুলো আমাদের কিছু কিছু দুষ্ট যে দলে নাই, কিন্তু হয়তো বিএনপির মিটিং করেছে, ঠিক আছে, কিন্তু তারা হয়তো দলের কোনো পদ পদবি তাদের নাই, ছিল না, আর ওইভাবে দলের কর্মী হিসাবেও না, হয়তো মাঝে মধ্যে মিছিল মিটিং করে। ধরেন আমি যখন একটা বড় প্রোগ্রাম করি, ধরুন তারেক রহমান সাহেবের চেয়ারম্যান সাহেবের একটা প্রোগ্রাম গেছে, এখানে যদি কোনো নেতা মনে করে যে আমাদের এখানে একটু চেয়ারম্যান সাহেব আসবে, একটা বড় মিছিল নিয়ে যেতে হবে, সে হয়তো লোকালি কিছু লোকজন অ্যারেঞ্জ করতে হয়। সে ওই লোকটা হয়তো আওয়ামী লীগ করে না বা বিএনপিও করে না, কিন্তু ওই মানুষটা কিন্তু সবার মিছিলে যায়। তো ওই সমস্ত লোকগুলো যখন দু একটা অপরাধে জড়িয়ে যায়, তখন দেখা গেলো এই ছবিটা দেখিয়ে আপনি বলবেন যে এই যে এটা জাহাঙ্গীরের মিছিল করেছে বা এটা জিল্লু সাহেবের মিছিল করেছে, এরকম হয় না যে তা না। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আমি জেল থেকে বের হওয়ার পরে সচেতনতার সাথে সেগুলো হ্যান্ডেল করেছি, এবং আমাদের পার্টির নির্দেশনা সবাই মেনে চলেছে। এবং যারা যারা কোনো কারণে জড়িত ছিল বা জড়িত হওয়ার চেষ্টা করেছে বা যাদের বিরুদ্ধে কমপ্লেন এসেছে, কমপ্লেন আসার সাথে সাথে আমরা কিন্তু কোনো শোকসও করি নাই, আমরা কিন্তু সাথে সাথে তাকে বহিষ্কার করেছি। পরবর্তীতে হ্যাঁ, যখন আমরা এটা তদন্ত করে দেখেছি যে না, এই ঘটনার সাথে সে জড়িত না, তখন আমরা তাকে আবার হয়তো বহিষ্কারাদেশ উড্ড করেছি। আমাদের চেয়ারম্যান সাহেব একদিন একটা কথা বলেছিল, আমি যে একটা রেফারেন্স দিলাম, যে ভাই সমস্যা, ভাইয়ের সম্পত্তি এক ভাই সম্পত্তি আরেক ভাই দখল করে নিয়েছে, মানে আওয়ামী লীগ দখল করে নিয়েছে, তখন যে সেটা পুনরায় উদ্ধার করতে গেছে তখন তাকে চাঁদাবাজ বানিয়ে দিয়েছে, তখন তাকে দখলবাজ বানিয়ে দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। আর আমি আপনি যেটা আরেকটা প্রশ্ন করলেন যে আমি একজন প্রার্থী হিসেবে মানুষের কাছে কী বলতে চাচ্ছি, আমি একজন প্রার্থী হিসেবে মানুষের কাছে একটা স্পষ্ট বক্তব্য দিচ্ছি যে আমাকে আপনারা চেনেন, গত 30 বছর যাবত আপনি আমাকে চেনেন, আমি কখনো কোনো খারাপ কাজ করেছি, কোনো অন্যায় করেছি, কোনো অন্যায়ের সাথে জড়িত ছিলাম, এরকম ঘটনা যদি থাকে আপনি আমাকে কোনোভাবে ভোট দেবেন না। আর যদি না থাকে, আপনি আমাকে যতটুকু চেনেন সেই জন্য আমাকে আপনি ভোট দেবেন। আর আমার ভোট দেওয়ার পরে আমি যদি নির্বাচিত হই, আপনাদের কল্যাণে যদি আমি কোনো কাজ না করি, তাহলে তো আপনারা আমাকে যেভাবে এখন আজকে কথা বলছি আমার বাড়ি থেকে বলে আসবেন। আরেকটা হলো, আমি সামাজিক নিরাপত্তাটার বেশি জোর দিচ্ছি, কারণ এই সমাজটা এত দ্বিধাবিভক্ত হয়েছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে এই সমাজটা। এই গত 17
17 বছর ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, কোনো আত্মীয়র সাথে আত্মীয়র সম্পর্ক নেই। আপনি আওয়ামী লীগ করেন, আমি বিএনপি করি, আপনি মারা গেছেন, আপনার জানাজা আমি যেতে পারবো না, আমি মারা গেছি আপনার জানাজা আসতে পারবেন না। এই জায়গাটা আমাদের রিপেয়ার করতে হবে। এই জায়গাটা যে আমরা ফেরত আনতে পারি, এমনি এমনি সামাজিক অনেক অসঙ্গতিগুলো দূর হয়ে যাবে। আমি সেই জায়গাটা, আর ডেভেলপমেন্ট একটা ব্যাপার, এটা তো একটা সরকার যখন আসে, একটা মানুষ যখন নির্বাচিত হয় তখন তো সেই রুটিন ওয়ার্ক করবে। আর আমাদের ওই অঞ্চলে ঢাকা 18-তে যে সমস্যাগুলো আছে সেগুলো, এখানে চাঁদাবাজির সমস্যা আছে, এখানে কিশোর গ্যাংয়ের সমস্যা আছে, এখানে জলাবদ্ধতার সমস্যা আছে, আর নতুন করে একটা যোগ হয়েছে যানজটের। এই যানজট, এই জিনিসগুলো আমাকে ফেস করতে হচ্ছে এবং আমি সেগুলো কাজ করব। আরেকটা ব্যাপার হলো যে আমাদের ওখানে কিছু সেবামূলক প্রতিষ্ঠানগুলো থেকে মানুষ সেবা পাচ্ছে না। ধরেন সিটি কর্পোরেশন, আমাদের এখানে কিন্তু 14টা ওয়ার্ড, আগে সিটি কর্পোরেশন একটা, ভোটারও তো অনেক, হ্যাঁ ভোটারও অনেক, আমাদের আপনার 6,13,000 ভোট। তো আমাদের ওখানে দেখেন আমাদের 14টা ওয়ার্ডে আমাদের একটা ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডটা শুধু কিছু কাজটা সিটি কর্পোরেশন করেছিল বা করছে, আর বাকি যেগুলো ইউনিয়ন পরিষদ ছিল 18 সনে, সেগুলো আপনাকে সিটি কর্পোরেশন নিয়েছে। নেওয়ার পরে তাদের কোনো সেবামূলক প্রতিষ্ঠানগুলোর কোনো সেবা তারা কিন্তু পাচ্ছে না। তারা সিটি কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছে, সমস্ত ট্যাক্স তারা পরিশোধ করার চেষ্টা করছে, পরিশোধ করতেছে, কিন্তু তারা কোনো সেবা পাচ্ছে না। আমি যখন যাই তখন তারা একটা কথাই বলে যে আমরা সিটি কর্পোরেশন এসেছি, আমরা সিটি কর্পোরেশন ট্যাক্স দিচ্ছি, আমরা হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, সমস্ত ট্যাক্স দিচ্ছি, বাট আমরা সেবাটা পাচ্ছি না। ওই সেবাটা নিশ্চিত হওয়ার জন্য তারা আমাকে বারবার খুব প্রেশার দিচ্ছে যে আমরা যাতে সেই সেবাটা পাই। পাশাপাশি গ্যাসের কথাটা এখন দেখেন, গ্যাসের বিল দিচ্ছে, অথচ গ্যাস যখন রান্না করতে যায় গ্যাস পাচ্ছে না, পানি পাচ্ছে না, এরকম সমস্যাগুলো আছে। মানুষ আমাকে সবচেয়ে বেশি অ্যাড্রেস করে ওই জায়গাটা, যে জাহাঙ্গীর ভাই আপনি যদি নির্বাচিত হন, ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত, আমাদের এই জায়গাগুলো দেখবেন। তো স্বাভাবিক কারণে একজন জনপ্রতিনিধি হিসাবে এগুলো তো আমার রুটিন ওয়ার্ক থাকবে। হ্যাঁ, ওইটার মালিক আমি না, কিন্তু আমরা যদি প্রতিটা সংস্থার সাথে সমন্বয় করতে পারি এবং সমন্বয় করে যদি আমরা সেই সেবাটা নিতে পারি মানুষ যেভাবে চায়, হয়তো 100% না নিতে পারলে আমরা 60%, 80% নিতে পারি, তা মানুষের কল্যাণকর কিছু কাজ হবে। আর আমার স্পষ্ট বক্তব্য, আমি নিজে কোনো অপরাধের সাথে জড়িত অতীত ছিলাম না, এখনও নাই, কোনোদিনও হব না। আমার কোনো দলের নেতাকর্মী কোনো অন্যায়ের সাথে জড়িত হব না। আর আমরা যদি দলের কর্মী হিসাবে কোনো অপরাধের সাথে জড়িত না হই, নিশ্চয়ই আমি অন্য কেউ অপরাধ এলাও করবো না। এটাই বাস্তবতা এবং আমরা সেটা সকলে মিলে সেটা আমরা প্রতিহত করতে পারব। গোলাম সরোয়ার মিলন, আমি জাহাঙ্গীরকে আমি সাধুবাদ জানাতে চাই একটি বক্তব্যের জন্য, যে আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ দরকার। সমাজটা বিভক্ত হয়েছে, মসজিদ মসজিদ আওয়ামী লীগের, এটা একটা কারণ, এটা খুব ভালো লাগছে। সামাজিক যে আজকে যে বিভাজন, দেখেন আমি এই কথাটা বললাম কেন, আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক কিংবা দৃষ্টিভঙ্গির পরিবর্তন যদি না করতে পারি, সেই আওয়ামী লীগের 5ই আগস্টের পর যদি সে আগের মতোই থাকে, তাহলে এই যে জুলাই অভ্যুত্থান বলি কিংবা যে গুণগত পরিবর্তনের জন্য আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, তাহলে এটা কোথায় হলো? এটা একটা ভালো দৃষ্টিভঙ্গি, এটাই আমরা প্রত্যাশা করি। আরেকটি কথা বলি, যে ওই যে কথা বললো যে চেইন অফ কমান্ড নাই, এটা বলতে আমি একটা জাস্ট উদাহরণ দিতে চাই, রেকর্ডেও রাখতে চাই, যে আমি একজন গার্মেন্টস কর্মী। আমি তার আগে আমারটা বলার আগে বলি যে আজকে দেখেন যত মামলা বাণিজ্য হয়েছে, সে গার্মেন্টস এলাকার লোক, আমাদের বিজেপি ওইখানে অবস্থিত অনেক গার্মেন্টস মালিক, হয়তো সে আওয়ামী লীগ করেছে, কিন্তু সে আওয়ামী লীগ করেছে আবার ব্যবসাও ভালো করছে, তাকে মামলা দিয়ে ব্ল্যাকমেল করে তাকে করা হয়েছে। সেখানে বিএনপির বড় বড় নেতারাও বলছে যে ওনাকে টাচ করে না, উনি তো নাম কস্তে ছিল। এই যে ধরেন লাস্টে বসুন্ধরার শালম বলেন কিংবা XYZ বলেন, সব তো বলছে যে আপনার মৃত্যুর পরও আপনার লগে আছি। ব্যবসায়ীরা যে সরকার আছে সেই সরকারের সাথে থাকতে চায়। তো সুতরাং এই যে তাদেরকে মামলা বাণিজ্য করে যে জিনিসটা করা হয়েছে, এইটা অনেক সময় চেইন অফ কমান্ডটা কাজে লাগে নাই, চেষ্টা করেছে। আচ্ছা, এখন আমার এইটা বলি, আমি এখানে কিন্তু কোনো বিতর্ক করতে চাচ্ছি না। আমার গার্মেন্টস আছে আপনার সাভারে আমার এক ডাইরেক্টরের একটা জায়গা আছে, সেই জায়গাটা দখল করে নিয়েছে সমর্থক গোষ্ঠী বলি, যাই বলি। আজকে যিনি ইলেকশন করছে সে খুব ভালো, বাবু সাহেব, সালাউদ্দিন বাবু, সে বলেও কাজ হয়নি, ওপেনলি বললাম। যাই হোক, এটা বলছি এই কারণে যে চেইন অফ কমান্ডটা অনেক ক্ষেত্রে এইভাবে কাজ করে নাই। এবং এটাও ঠিক যে যখনই যেটা হাইকমান্ডের কাছে যে যখন জিনিসটা পড়ছে,
তখনই সাথে সাথে অ্যাকশন নেওয়া হয়েছে। আমি এটা জাস্ট এটা না, বলতে চাচ্ছি- এখানে জমি দখলের ব্যাপারটা আমি যেটুকু এখন জানি বর্তমান যুগে, আমি জায়গা জমি সম্বন্ধে আমার ধারণা খুবই কম, পেপার সম্বন্ধে, কিন্তু আমি যেটা গভর্নমেন্টের একটা বক্তব্য দেখি যে জমি হলো এমন একটা জায়গা যার কাগজ যার জমি তার, হ্যাঁ, কিন্তু- মানে কাগজে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে জমিতে প্রবলেম না, থাকে, কিন্তু কিভাবে হয়েছে। দখল করবে? যাই হোক, আমি শেষ করি যে এখানে যেহেতু যথাযথভাবে কাগজ থাকার পরও যেহেতু ওই জায়গাটা ক্যাটেকার ছিল একজন আওয়ামী লীগের একজন কর্মী কিংবা নেতা, আমি বলি দেই, ওই তাকে সরায়া, যদিও সেই জায়গাটা আলটিমেটলি রাখতে পারবে না, এটা জাস্ট আমি উদাহরণ হিসেবে বললাম, এটা তো আর ইস্যু না। আমার মূল কথাটা হচ্ছে কিছু তো হয়েছে, হ্যাঁ, হয়েছে। অস্বীকার করে না, এটা তো বিএনপি অস্বীকার অস্বীকার করা করে যাবে না, না। এটা যে কারণে আমি কথাটা বলেছি, অনেক ক্ষেত্রে না, আমি কঠোর তো বললাম দৃষ্টিভঙ্গি যে নিচ্ছে। কিছুর যে হ্যাঁ, ওটা আমরা রিকভারি করে ফেলেছি কঠোর সাথে সাথে। দৃষ্টিভঙ্গি হাইকমান্ড থেকে না হয়েছে, তারপরও আবার কিছু হয়েছে যেটা মিস্টার হোসেন বললেন, ওইটাও ঠিক যে তার সম্পত্তি, একজনের সম্পত্তি আগে দখল করেছে, এখন দখল করছে। পরিবর্তিত পরিস্থিতিতে সে সুযোগ পেয়েছে, স্বাভাবিকভাবে সে তো আমারটা আমি তো দখল সে তো করছি। পালিয়ে গেছে। এটাই ওই যে যেটা সে ঠিক এটাও বলছে হয়েছে। যে আলটিমেটলি তো জমি যা মানে কাগজ যার ঠিক আছে সেই তার থাকবে, এটা তো আর দখল করে থাকতে পারবে না। এই তো যে- বাইরে একটা কথা আমি বলতে চাই যে এই যে মামলা বাণিজ্যের কথা বলবো আমি, সরি, আমি শেষ করি। শেষ করে আমার সময় নেই, হ্যাঁ, আচ্ছা, জি, 3-4 মামলা মিনিট সময় বাণিজ্যের ব্যাপারে যেটা হয়েছে যে এটা অনেক ক্ষেত্রে নিরপরাধীকে করা হয়েছে, এবং আপনি জানেন অনেক বড় বড় ব্যবসায়ী হাত গোটা দিয়েছে। দেশে তো বিনিয়োগ নাই, এ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। অন্তর্বর্তীকালীন সরকার যে স্বপ্ন দেখিয়েছিল বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, সেটা তো হয়নি। বিভিন্ন মামলা বাণিজ্যের কারণে আজকে অনেক ব্যবসায়ী তার ব্যবসা থেকে হাত গোটা নিয়েছে। এটা আমাদের অর্থনীতির জন্য তো খুব খারাপ। এটা কারা করছে, কোন দল করছে, আমি কিন্তু সেটা বলি নাই। এগুলি হয়েছে, কিন্তু এটা গভর্নমেন্ট প্রোটেকশন দিতে পারে নাই। এটা হলো রিয়েলিটি, এই বাস্তবতাকে তো অস্বীকার করা যাবে না। আমাদের কথা হলো যে আমরা আগামী একটা নির্বাচনটা হোক, নির্বাচনটা আমরা যে একটা শঙ্কার মধ্যে আছি, অশনি সংকেতের মধ্যে আছি, সেটা তো একটা যার যার দৃষ্টিভঙ্গিকে দেখছি, সেইটা যাতে না হয়, যাতে একটা 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 মিনিমাম গ্রহণযোগ্য ইলেকশন, কারণ এখানে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন হয় নাই। আমি আপনার এখানে আগেও বলেছি, আজকেও লাস্ট কনক্লুডিং রিমার্ক যেটা বলে যেতে চাই যে এখানে একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে, একটা জাতীয় ঐক্যের মাধ্যমে, একটা সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা উৎসবমুখর একটা ইলেকশন আগামীতে হবে, এটাই আমার প্রত্যাশা। জি, মিস্টার জাহাঙ্গীর, আপনি ধরেন আপনি যে গার্মেন্টস ব্যবসায়ীদের কথা বললেন, মামলা বাণিজ্যের কথা আমি যেটা বললেন, দেখেন মামলা বাণিজ্য যারা দুই একজন করেছে তারা আপনি দেখেন তাদের কিন্তু সেভাবে পদপদবি, দলীয় পদপদবি নাই, কিন্তু তারা এটার সাথে যে কোনো কারণে ইনভলভ হয়ে তারা করেছে। পাশাপাশি আমি আপনাকে দেখাইতে পারবো যে আমার কাছে 25টা মামলার কাগজ আছে আমার নিজের কাছে, তার ভিতরে এই আমার দলের পদপদবি হোল্ড করে পদপদবি আছে তাদেরকে মামলা দিয়ে দিয়েছে। এই মামলাটা কারা করেছে? মামলা ধরেন একটা গরিব মানুষ মারা গেছে, সেই গরিব মানুষ মারা যাওয়ার পরে সে ঘুরতেছে, কিন্তু এই বাণিজ্য যারা করার চিন্তা করতেছে বা যারা এই সমস্তগুলো জড়িত, তারা করছে ওই বাদীটাকে খুঁজেছে, কোনো রকম বাদী বানিয়েছে তাকে। ধরেন ফেনীর একটা বাদী মারা গেছে এখানে আমাদের উত্তরাতে, কিন্তু বাদীর বাড়ি হলো ফেনী। ওই ফেনী মহিলাকে বা ওই ছেলেকে একদিন ধরে আইনা নিয়ে একটা সিগনেচার করে রেখে দিয়ে মামলা করে দিয়েছে, 400-500 আসামি। মহিলা কিছুই জানে না, দেখা গেল বাড়ি হলো ফেনী, মারা গেছে ঢাকায়, মানিকগঞ্জের 50 জন আসামি আছে, টাঙ্গাইলের এইগুলি ওইটা কিন্তু আমাদের কোনো দলীয় পদপদবীর মানুষ আল্লাহ সেটা করে নাই। তবে এটা পুলিশ একটা ভালো ভূমিকা রেখেছিল যে যাদেরকে এই ধরনের মামলা দেওয়া হয়েছে তাদেরকে ওইখানে তদন্ত করে সেগুলো বাদ দেওয়া হবে। অনেকগুলো করেছে, কিছু বাকি আছে। তো এখন ব্যাপার হলো যে ওই বাণিজ্যের সাথে কিন্তু বিএনপি, হ্যাঁ অনেকে বলতে আপনাদের গার্মেন্টসে কত মানুষ আছে, আপনার সাথে অনেকের পরিচয় আছে, বলে যে আমি অনেক বড় বিএনপি, কিন্তু আসলে সে কত বড় বিএনপির সাথে আপনি নিজে জানার কথা, আপনি নিজে জানেন, আপনি নিজে বোঝেন। এই জন্য আপনাকে বললাম, আমি নাম বললাম না। তারাও কিন্তু এই ধরনের ঘটনার সাথে জড়িত, যারা এরকম নামে মাত্র বিএনপি বা হয়তো। আমার যে অন্য কথা, সে আওয়ামী লীগের সমর্থক হতো ছিল, ভালো ব্যবসায়ী, তাহলে সরকারের উচিত ছিল যে এখানে রাজনীতি আনার দরকার নাই, তাইলে দেখেন অর্থনীতির স্বার্থে তাকে প্রোটেকশন দেওয়া। তাইলে বলেন এই যে বড় বড় ব্যবসায়ী, যত বড় বড় ব্যবসায়ী সব কিছু আমাদের বিএনপি চেয়ারম্যানের সাথে দেখা করছে না ভাই? হ্যাঁ, সমস্ত ব্যবসায়ীদের ছাড়া দেশ চলবে না। এই তো এই জায়গায় ভালো কথা বলছে, এই জায়গায় শেষ করতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে কিছু মাসখানেক আগে দেখা করছে না, মানে সরি মাসখানেক না, মানে কিছুদিন আগে একে আজাদ চৌধুরী থেকে, একে আজাদ সাহেব থেকে শুরু করে আকরাম সাহেব থেকে শুরু করে সবাই তো দেখা করেছে। তাহলে এরা তো আওয়ামী লীগ, তার মানে কি? এরা তো সব বড় না, তারা ডাইরেক্টলি আওয়ামী লীগ, তারা বিজেপি সভাপতি ছিল, তারা বিকেএমএ সভাপতি ছিল। আমি যে কথা বলতে চাই, ভাই আমি একটু শেষ করে দিই প্লিজ। শেষ করে তারা বিজেপি সভাপতি ছিল, বিকেএমএ সভাপতি। তারা তো তারেক রহমান সাহেবের সাথে আমাদের গুলশান অফিসে গিয়ে দেখা করেছেন। কেন? কারণ আমার অর্থনীতির চাকা চালু রাখতে হলে এই লোকগুলাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ব্যবসায়িককে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এখন আমরা সেই সোহান সাহেবের মতো আমরা বলবো না যে মৃত্যুর পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আমাদের এই জায়গাটা আমাদের সিরিয়াস থাকতে হবে যে
আমরা যারা বিজনেস করি আমরা যাতে এরকম দল কানা না হয়ে যায়, আমরা দেশের অর্থনীতির সাথে জড়িত, আমরা দেশের সরকারের সাথে জড়িত, জি। এই রাষ্ট্রের মালিকানা আমরা যারা থাকবে আমরা তাদের সাথে কাজ করতে হবে। এখন আপনি আজকে বিএনপির সাথে কাজ করবেন, আরেকদিন আরেকজনের সাথে কাজ করবেন না, বা বিএনপির সাথে এমন কাজ করবেন যেটা পরবর্তীতে যে আসে আপনার গাট্টি পাকা দূর দিতে হবে, এরকম কাজ আমরা না করাই ভালো। পাশাপাশি আমাকে খেয়াল করতে হবে যে আপনার মাধ্যমে দেশে অনেক বেকার সমস্যার সমাধান হয়, দেশের অর্থনীতি চাকা গড়ে, সো দ্যাট আপনাকে সেইভাবে চিন্তা করে। হ্যাঁ, গভর্নমেন্টের ফেভার দরকার আছে, যেটা আপনার যৌক্তিক ফেভার, সেই ফেভার নেন, অতিরিক্ত ফেভার নেওয়ার দরকার নেই তো, দলীয় ফেভার নেওয়ার দরকার নেই তো। আমরা ওই জায়গাটায় দেখেন, ওই জন্য বললাম যে আমাদের পার্টির চেয়ারম্যানের সাথে কিন্তু ইতিমধ্যে সবাই দেখা করেছে কাজে, এবং উনি দেখা, সো দ্যাট আমাদের মনে হয় এই জায়গাটা আমরা ওইভাবে দেখাই ভালো। শেষ করে দেন এখানে চেষ্টা করতে চাই এইভাবে যে আজকে তারেক সাহেব এই জায়গাটায় খুবই একটা প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। এই যে যাদের কথা বললেন এদের বিরুদ্ধে কিন্তু মামলা আছে, আমি জেনেই বলতেছি, অন দ্য রেকর্ডে বলতেছি। তো মামলাটা কারা দিল? যেই দেখ, সে যে দলেরই হোক, মামলা তো হয়েছে। এমনও হয়তো আর আওয়ামী লীগের লোকে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে হইতে পারে, আমি তো সেটা বলছি না, এই করেছে তো, তাই না? যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, যারাই হোক, কে কি করছে আবার জানেন? চাঁদা চাইছে, আমি কিন্তু রেকর্ডে বলতেছি, এবং চাঁদা দিছে, এই অনেকে নিছে। জিল্লু ভাইকে আমি একটা ঘটনা মনে করা রাখতে চাই। 90-তে কিছু ঘটনা ঘটেছে আন্দোলনে বিজয় হওয়ার পরে, এই 24-এ সেম কিছু ঘটনা ঘটেছে আন্দোলনে বিজয় হওয়ার। আমার কথা হলো কি জাহাঙ্গীর, আমি দাদা যেটা শেষ করে দিতে চেষ্টা হলো যে এটা নিজের ঘাড়ে নেওয়ার কিছু না, না, যা ঘটছে আমি সেটা বলতেছি। ব্যবসায়ীরা চাই নিরাপত্তা। অবশ্যই। আমি তারেক রহমানকে সাধুবাদ জানাতে চাই, উনি একটা আস্থার জায়গায় নিয়ে আসছেন, কারণ আমাদের অর্থনীতির অবস্থা খারাপ। তো আমার কনক্লুডিং রিমার্কসটা হচ্ছে, আমি আপনার সাথে শেয়ার করতে চাই যে তারেক রহমান সাহেব বলেছে যারা দেশের কল্যাণে কাজ করবে আমরা সবার সাথে কাজ করব। আজকে আমরা আমাদের সেটাই হচ্ছে যে অতীতের মতো আওয়ামী লীগ যেটা করেছে সেই সংস্কৃতি, সেই দৃষ্টিভঙ্গি, সেই রাজনীতিটা যেন আর ফিরে না আসে। রাজনীতি তো চেঞ্জ হয়ে গিয়েছে অলরেডি। আমার নেতা তারেক রহমান সাহেব যে রাজনীতি শুরু করেছেন, ইনশাআল্লাহ আমরা দেশের মানুষ যদি তাকে সহযোগিতা করি, আগামীতে একটা ভালো রাজনীতি দেখবো। এটা আমরা দেখতে চাই নির্বাচনের মাধ্যমে। গত 5ই আগস্ট সূর্য উদয় হয়েছে, এই সূর্যের আলোয় বাংলাদেশ আলোকিত হবেই হবে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হতে দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার গোলাম সরওয়ার মিলন এবং মিস্টার জাহাঙ্গীর হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আসলে পরিবর্তন দরকার। আমার দুই অতিথি এই বিষয়ে একমত এবং সেটা সূচনাও হয়েছে, ওনারা বলছেন। তবে শুধু একজন নেতা বা একটি দল করলে হবে না, এটা সবাইকে সেই জায়গায় একই রকমের প্রায় সমমানের ভূমিকাটা রাখতে হবে। নিশ্চয়ই বড় যারা তাদের গুরুত্ব এবং দায়িত্ব বেশি। নির্বাচন সামনে, আমরা চাইব মোটামুটিভাবে দেশে সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে খুব একটা আইডিয়াল ইলেকশন এটা হবে না, তবে তারপর একটা নির্বাচন দরকার। বাংলাদেশের জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার। তবে এই নির্বাচনকে সামনে রেখেও কিছু অশুভ শক্তি অত্যন্ত ভীষণ রকম তৎপর নির্বাচনটাকে কোনোভাবে বানচাল করা বা এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের ক্ষমতায় থাকা বা অন্যভাবে ক্ষমতা কেন্দ্রিক যে সুযোগ সুবিধা সেগুলোকে দীর্ঘায়িত করবার চেষ্টা করা, এই বিষয়ে সবারই সতর্কতা এবং সজাগ দৃষ্টি রাখা দরকার। এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণটা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।